চলো। তো আজকে হচ্ছে হলো কন্ট্রাক্ট কস্টিং করাবো। তো কন্ট্রাক্ট কস্টিংটা একটা স্পেশাল টাইপ অফ কস্টিং, যেটা কিছু কিছু বিশেষ কাজের ক্ষেত্রে এই ধরনের কস্টিং করা হয়। তো আগে প্রসেস কস্টিং করিয়েছি, আজকে কন্ট্রাক্ট কস্টিং এর কিছু কনসেপ্ট বোঝাবো, কনসেপচুয়াল নিয়ে আলোচনা হবে। তো কন্ট্রাক্ট কস্টিং জিনিসটা কি হয়, তো কন্ট্রাক্ট কস্টিং এর আগে আগে কন্ট্রাক্ট জিনিসটা জানতে হবে। তো কন্ট্রাক্ট কি হয়? কন্ট্রাক্ট হচ্ছে হলো সাধারণত দুজন ব্যক্তি বা দুটো অর্গানাইজেশনের মধ্যে কোনো একটা এগ্রিমেন্ট হয়েছে, সেই এগ্রিমেন্টটা ল দ্বারা এনফোর্সেবল, মানে এনফোর্সেবল বাই ল, মানে আইন দ্বারা সেই চুক্তিটা বা বলতে সেই এগ্রিমেন্টটা বলবৎ হতে পারে। তো আমরা আগে কন্ট্রাক্ট করেছি। কন্ট্রাক্ট কেন হয়? কন্ট্রাক্ট সাধারণত কন্ট্রাক্টের অ্যাপ্লিকেশন সাধারণত এমন ধরনের কি বলে বিজনেসের ক্ষেত্রে বা এমন ধরনের কাজ কারবারের ক্ষেত্রে হয় যেটা সাধারণত তুলনামূলক একটা হিউজ পরিমাণ ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। ধর কন্ট্রাক্ট কি কিসের ক্ষেত্রে হয়? কোনো একটা ব্রিজ তৈরি করা হবে, প্রচুর টাকার প্রচুর সময়ের একটা বিষয় আছে, দুটো পক্ষ থাকছে এখানে। সাধারণত ব্রিজ ফ্রিজ তৈরি করার ক্ষেত্রে একটা পক্ষ সরকার পক্ষ থাকে, আরেকটা পক্ষ থাকে হলো কন্ট্রাক্টররা, বিভিন্ন কোম্পানিগুলো। তো এই কোম্পানিগুলো কি করে, তারা টেন্ডার দেয়, অর্থাৎ কি করে, গভর্নমেন্ট বলে দেয় আমার এরকম একটা প্রজেক্ট হবে, এরকম এরকম আমার ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী এবার বলে যে এবার কে কত টাকা এটা বানিয়ে দিতে পারবে, নিজের নিজের মতো কস্ট আমাকে বল। এবার টেন্ডার হয়, ধর ও একটা দিল, জয় একটা দিল টেন্ডার, রোহিত একটা টেন্ডার দিল, ও একটা কোম্পানি রিপ্রেজেন্ট করছে, ও একটা কোম্পানি রিপ্রেজেন্ট করছে। ও বললো আমার যা যা ক্রাইটেরিয়া আছে সমস্ত কিছু ফুলফিল করবো, আমাকে এর জন্য 5 লাখ টাকা দিতে হবে। ও বললো আমি সেটা 4,80,000 টাকায় করে দেবো। তো সরকার পক্ষ আমি আমি কি দেখবো, দুজনের আদৌ আসল ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করছে কিনা। তো আসল ক্রাইটেরিয়া কি, ধর আমি চেয়েছি হচ্ছে আমার ব্রিজের জন্য কথার কথা 4টে পিলার থাকবে, কথার কথা, তারপরে ধর এই ধরনের সিমেন্ট ইউজ করা হবে, বা এই ধরনের এই কোয়ালিটি রড ফড যা যা দরকার, মানে আমার যা ক্রাইটেরিয়া, কোয়ালিটি ক্রাইটেরিয়া, সেগুলো কেউ মেনটেন করবে কিনা, সেই যাবতীয় ডিটেল গুলো দেখে আমি যদি মনে করি হ্যাঁ আমার যা রিকোয়ারমেন্ট সেইটা, এবং আমার যা কস্ট যেটা আমার মনে করছি বাজেটের মধ্যে, তার সাথে আমার কি হবে, চুক্তি হবে। ধর কথা কথা রোহিতের সাথে আমার চুক্তি হলো, রোহিত যেহেতু বললো 4,80,000 টাকায় আমার কাজটা করে দেবে, ও 5 লাখ টাকা দিয়ে আমি খুশি, রাজি হলাম। তো এখানে দুটো পক্ষ থাকবে, একটা হচ্ছে কন্ট্রাক্টি আর একটা হচ্ছে কন্ট্রাক্টর। কন্ট্রাক্টি হচ্ছে হলো যে কন্ট্রাক্টটা দিচ্ছে, অর্থাৎ যেমন সরকার আমাকে ব্রিজ তৈরি করে দাও, এখানে কন্ট্রাক্টে কি সরকার, গভর্নমেন্ট। আর কন্ট্রাক্টরকে কোনো বিজনেস অর্গানাইজেশন বা কোনো কোম্পানি, কনস্ট্রাকশনাল কোম্পানি, যার কাছে কাজটা হচ্ছে, এইদের অ্যাকাউন্টটাই আমাদের মেনটেন করতে হবে। মানে হচ্ছে কন্ট্রাক্টরের হিসাবটাই আমাদের রাখতে হবে। কারণ কি, আমরা একটা বিজনেসের সাথে রিলেটেড, আমরা তো সরকারি হিসাব করতে যাবো না, সরকার তো কাজ দিয়েই খালাস। আমাদের কি করতে হবে, ধর ধর এলএনটি একটা, এরা কি করে সমস্ত কনস্ট্রাকশন, পিডব্লিউডি সরকারি। তো এলএনটি কি করবে, ধর একটা কন্ট্রাক্টর, সে কি করেছে, একটা কন্ট্রাক্ট, এদের অ্যাকাউন্টেন্ট থাকবে, এদের অ্যাকাউন্টেন্ট কি করবে, সমস্ত হিসাবগুলো করবে, যে কত টাকা এস্টিমেশন খরচ হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সেই হিসাবটা আমাদের করতে হবে। এবার এর মধ্যে কতগুলো কিছু জিনিস জানতে হবে, পার্টিকুলার কোনো প্রজেক্টের কস্টিং খুব ইম্পর্টেন্ট জিনিসটা। হ্যাঁ, একদমই তাই। কারণ জয়েন্ট ভেঞ্চার তৈরি করা হয় কেন, কোনো স্পেসিফিক উদ্দেশ্যের জন্য, যে এই কাজটা করা হবে, তার জন্য দুটো আলাদা কোম্পানি একত্রিত হয়ে একটা বিজনেস করে। ঠিক তেমনই কন্ট্রাক্ট কস্টিংটা স্পেসিফিক কন্ট্রাক্ট, মানে কোনো একটা প্রজেক্ট ওরিয়েন্টেড কাজকর্ম। এইবার আমরা আর আগের অঙ্কগুলো করেছিলাম প্রসেস কস্টিং, সেখানে এরকম ছিল না। প্রসেস কস্টিং এ কি ছিল, অ্যাট এ টাইমে স্ট্যান্ডার্ডাইজ প্রোডাক্ট, মানে একই ধরনের প্রোডাক্ট অনেকগুলো করে তৈরি করা হচ্ছে, এবং সেটা অনেকগুলো প্রসেসের মাধ্যমে। তাই এরকম না, এইটার ক্ষেত্রে কি একটা প্রোডাক্ট যেটা কাস্টমাইজ। কাস্টমাইজ মানে কি, কাস্টমারের প্রয়োজন অনুসারে কাস্টমার যেরকম বলবে। ধর কথা কথা আমি বাড়ি তৈরি করতে চাইছি, আমি একজন কাস্টমার, কাকে বলবো, আমি চাইছি বাড়িতে আমার 3টে বেডরুম থাকবে, নিচে ওপরে 3টে বেডরুম থাকবে, 6টা ইসে থাকবে, তারপরে আরো যা যা আছে ধর ক্রাইটেরিয়া, আমার একদম 3 তলায় একটা দারুণ মন্দির হবে, যার যেরকম ক্রাইটেরিয়া। তাই এটা কি হচ্ছে, অ্যাজ পার কাস্টমার ডিমান্ড। এরকম নয় যে প্রোডাক্ট বানিয়ে দিলাম এবার সেল করতে এসছি, এরকম হবে না। বাড়ি রেডিমেড নয়, তুই এখন ফ্ল্যাটের ক্ষেত্রেও সেরকম হয়, ফ্ল্যাট একটা দাঁড় করিয়ে যায়, তারপরে বলা হয় আপনার প্রয়োজন অনুযায়ী কিরকম করা হবে বলবে। সেরকম এই ক্ষেত্রে কাস্টমাইজ অলওয়েজ, মানে কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোডাক্ট তৈরি হয়। আর কি আছে, অবশ্যই এইটা দেখবি, যেহেতু এরকম কনস্ট্রাকশন, তো এই কনস্ট্রাকশনটা কিন্তু যে কোম্পানি, তার কিন্তু প্রিমিসেসের মধ্যে হবে না, ফ্যাক্টরি প্রিমিসেস হবে না। কোথায় হবে, যে লোকেশনটা কন্ট্রাক্টর, অর্থাৎ যে কন্ট্রাক্টর দিচ্ছে সে ঠিক করে দেবে। এমন তো নয় যে ব্রিজ বানিয়ে নিয়ে গিয়ে লাগিয়ে দিয়ে চলে আসলাম, করতে পারবো না। যেখানে ব্রিজটা তৈরি করতে হবে সেখানেই কাজ হবে, সেখানেই সমস্ত তোর লেবার নিয়ে যেতে হবে, মেটেরিয়াল নিয়ে যেতে হবে, সমস্ত যা যা তোর ইকুইপমেন্ট দরকার আছে সমস্ত কিছু ওই লোকেশনে নিয়ে যেতে হবে। তো এইগুলো কেস। আচ্ছা,
এর ক্ষেত্রে আমরা একটু আসি যে অ্যাকাউন্টস কিরকম, সেই অ্যাকাউন্টসের ক্ষেত্রে কতগুলো ইম্পর্টেন্ট টার্মস আছে যেগুলো জানতে হবে। যখন আমরা কন্ট্রাক্ট কস্টিং করব, তো কিছু কিছু জিনিসগুলো অঙ্ক করতে করতে নতুন নতুন, এগুলো অন্যান্য কস্টিং এ করিসনি, তাই এগুলো জানাটা একটু দরকার। প্রথম কথা আসছে কন্ট্রাক্ট প্রাইস। কন্ট্রাক্ট প্রাইস মানে কি? কন্ট্রাক্টর আর কন্ট্রাক্টর দুজনের মধ্যে একটা মিউচুয়াল এগ্রিমেন্টে যে আমরা এই কাজটা করতে চলেছি, এত টাকায় আমরা প্রজেক্টটা করব, দুজনের মধ্যে চুক্তি। অনেকটা বিডিং এর মতো। বিডিংটা কিরকম? ধর আজকে প্রথম দিন আমি আমার প্রজেক্ট বলছি, আমার এরকম বাড়ি আমি তৈরি করব, 5 জনকে ডাকলাম, 5টা বড় বড় কোম্পানি, তারা এবার বললো হ্যাঁ আমি করে দেবো, ও একটা বিট করলো, ও একটা বিট করলো, আমার যাকে মনে হলো যে সব ঠিকঠাক, অপশন, টেন্ডার, টেন্ডার। এবার এত বড় বড় হচ্ছে ইনস্টিটিউট হচ্ছে, এত বড় বড় ম্যানেজমেন্ট কার কাছে দেবে গো? যারটা সবথেকে হ্যাঁ, সব থেকে ভালো। কস্টটাও দেখতে হবে, কোয়ালিটিও দেখতে হবে, রেপুটেশনও দেখতে হবে। ওরা কি করে একটা টেন্ডার ছাড়ে, যে টেন্ডারটা ছাড়লো, এবার প্রতিটা কোম্পানি আসলে এবার যে ভালো পারফরম্যান্স দেখাতে পারছে, হ্যাঁ, নিজেদের দিতে পারবো, বা যারটা সবথেকে হ্যাঁ সব থেকে ভালো। এবার কিভাবে কস্টটাও দেখতে হবে, কোয়ালিটিও দেখতে হবে, রেপুটেশনও দেখতে হবে। ওরা কি করে একটা টেন্ডার ছাড়ে, যে টেন্ডারটা ছাড়লো, এবার প্রতিটা কোম্পানি আসলে এবার যে ভালো পারফরম্যান্স দেখাতে পারছে, হ্যাঁ, নিজেদের তোমাদের দিতে পারবো, বা যে ধর বললে যে আমার এখানে করলে টাকাটা কম হচ্ছে, বা এই সবকিছু জাজ করে গভর্নমেন্ট তখন জায়গায় ঠিক করবে। একদমই তাই, যেটা গভর্নমেন্ট মনে করবে যে না আমার প্রয়োজন অনুযায়ী ঠিক আছে। একদম সস্তায় গেলেও সমস্যা, কাজটাই ভালো হবে না। তো সবাই চাইবে যে হ্যাঁ 1 লাখে করে দেবো, 5 লাখের জিনিস, তো হবে না। তো এইটা গেল কন্ট্রাক্ট প্রাইস। কন্ট্রাক্ট প্রাইস কত রকম ভাবে হয় শোন। কন্ট্রাক্ট প্রাইস একটা হতে পারে ফিক্সড প্রাইস, অর্থাৎ কাজটা শুরু করার আগেই মোটামুটি একটা বাজেট ফাজেট তৈরি করে, এস্টিমেশন করে কন্ট্রাক্টর বলে দিল আপনার এই বাড়িটা তৈরি করে দেবো বা ব্রিজটা তৈরি করে দেবো, 10 লক্ষ টাকা লাগবে, ঠিক আছে, এটা গেল ফিক্সড প্রাইস। আর কি হতে পারে? একটা হচ্ছে কন্ট্রাক্ট উইথ ক্লজ। ক্লজ একটা ইউজ হয়। কেন ক্লজ ইউজ হয়? এটা আমাদের বিজনেসের ক্ষেত্রে বা আমাদের ইকোনমিক্স এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। কারণ আজকে আমি একটা কন্ট্রাক্ট নেব, কন্ট্রাক্ট সাধারণত কি বলেছি, একটা দীর্ঘ সময়ের ব্যাপার আছে। আজকে করলাম 1 মাসের মধ্যে কাজ হয়ে গেল না, একটা ব্রিজ তৈরি করতে 2 বছর লাগতে পারে, ফ্লাইওভার তৈরি হচ্ছে 3 বছর লাগতে পারে। তো এই সময়কালে কি সমস্ত কস্ট গুলো সেম থাকবে? ইনফ্লেশন আছে, বাড়বে কমবে, সাধারণত বাড়ার চান্সটাই বেশি। তো সেক্ষেত্রে আগে থেকেই 2 বছর 3 বছর আগে থেকেই যদি আমি প্রাইস ঠিক করে দিই যে আমার এত, সেক্ষেত্রে লাভ লোকসানের বিষয়টা সমস্যা। তাই জন্য অনেক সময় কন্ট্রাক্ট প্রাইসে একটা ক্লজ রেখে দেয়। এই ক্লজটা আপওয়ার্ডও হতে পারে, ডাউনওয়ার্ডও হতে পারে, এবং দুজনে মিউচুয়াল এগ্রিমেন্টই হবে। ক্লজটা কি? ওখানে একটা কি হলো, প্রভিশন করে দিল, যদি সাপোজ এই যে যে প্রোডাক্টগুলোর দাম এরকম পার্সেন্টেজের উপরে বেড়ে যায়, তোর বলে দিল 2% 3% বাড়লে কমলে কন্ট্রাক্ট প্রাইস উইল বি সেম। বাট যদি তার থেকে বেশি বাড়ে কমে, তাহলে আবার রিভাইজ কন্ট্রাক্ট প্রাইস হবে। তখন এই ক্লজটা থাকতে হবে, না থাকলে হবে না। ক্লজ মানে একটা প্রভিশন, মানে যাতে কন্ট্রাক্ট প্রাইসটা চেঞ্জ হবে দুজনের এগ্রিমেন্টে। আরেকটা কি হতে পারে, কস্ট প্লাস কন্ট্রাক্ট। এটা আমরা নর্মালি করি, কোনো কন্ট্রাক্ট আগে কিচ্ছু বলা হবে না, পুরো কস্ট ডিটারমাইন করো। কোম্পানি বললো যে আমরা ভাই 15% প্রফিট করি, যে কোনো কন্ট্রাক্ট নিতে আগেই বলে দিলাম, তাহলে আমরা কস্ট ডিটারমাইন করে দেবো, তার 15% প্রফিট, এই হচ্ছে আপনার কন্ট্রাক্ট প্রাইস। আরো কি হয়? আরেকটা হয় হচ্ছে টার্গেট প্রাইস। টার্গেট প্রাইস সাধারণত ওই একটা প্রাইস টার্গেট দিয়ে দেয়, ওই যে যেরকম সরকার আমার এই প্রাইসের মধ্যে, আমার এটার মধ্যে করতে হবে ভাই, আর আমি কিছু চাই না। হ্যাঁ, একটা স্টিমুলেটেড টাইমও দিয়ে দেয়, সেটাও। আচ্ছা, এইবার অঙ্কের ক্ষেত্রে আরো কতগুলো টার্ম আছে যেগুলো লাগবে। সার্ভিয়র সার্টিফিকেট আর আর্কিটেকচার সার্টিফিকেট। এবার শুন, এই কাজ যেহেতু একদিনে হয় না, এইবার ধর কথার কথা কোনো একটা কাজ নেওয়া হয়েছে, দীর্ঘ 2 বছর 3 বছর ধরে চলছে, ঠিক আছে, দীর্ঘ 2 বছর 3 বছর। এইবার আমরা কি জানি যে একটা প্রোডাক্ট সেল হলেই প্রফিট হয়তো। 1 বছর একটা কাজ হলো, একটা কোম্পানি একটা প্রজেক্ট নিয়ে বসে রইলো, সারা বছর ধরে কাজ করছে, তো কাজ করার পরে সেল করতে পারলো না, তো প্রোডাক্ট কমপ্লিট হয়নি। তা ওরা কি বলবে, এই বছর আমাদের কোনো টাকাই প্রফিট হয়নি, কোনো সেল হয়নি। কিন্তু একটা বড় পরিমাণ, হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট আছে। একটা কোম্পানি একটা প্রজেক্ট নিয়ে বসে রইলো, সারা বছর ধরে কাজ করছে, তো কাজ করার পরে সেল করতে পারলো না, তো প্রোডাক্ট কমপ্লিট হয়নি। তা ওরা কি বলবে, এই বছর আমাদের কোনো টাকাই প্রফিট হয়নি, কোনো সেল হয়নি। কিন্তু একটা বড় পরিমাণ, হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট আছে, হিউজ পরিমাণ টাকা কিন্তু যখন কমপ্লিশন হবে পাওয়া যাবে। তো ধর 2 বছর পরে কমপ্লিট হলো, তখন যে টাকাটা হবে অনেক টাকা, সেই টাকার উপর অনেক টাকা ট্যাক্স দিতে হবে। সরকারের কি আছে না, ওই রকম করলে হবে না। কাজ যতটা হবে সেইটা যদি কোনো নির্দিষ্ট নিরপেক্ষ ব্যক্তি বলে যে এতটা কাজ হয়েছে, সেটার জন্য সার্টিফিকেট প্রোভাইড করবে যে হ্যাঁ আলটিমেটলি আপনার 50% কাজ হয়ে গেছে,
তো সেইটা 50% কাজ কন্ট্রাক্টর তো বলতেই পারে 100% কাজ কমপ্লিট, আর একটু বাকি। ও তো মিথ্যে কথা বলতেই পারে কাজ হয়েছে। কিন্তু যদি একটা নিরপেক্ষ ব্যক্তিকে নিয়ে আসা হয় ইন্সপেকশনের জন্য, যে এই যে আমার প্রজেক্ট আর এই যে আমাদের কাজ, দেখুন তো 1 বছর হলো কতদূর কাজ করেছে, তাও বললো হ্যাঁ 40% কাজ আপনার হয়ে গেছে, তাহলে সেটাকে বলবো সার্ভিয়ার সার্টিফিকেট বা ওয়ার্ক সার্টিফাইড। সার্ভিয়ার তো যে সার্টিফিকেট দেয় বা আর্কিটেকচার, আর সেটাকে বলে ওয়ার্ক সার্টিফাইড। ওয়ার্ক সার্টিফাইডটা ওই যতটা কাজ হয়েছে মানে কাজকে সার্টিফিকেট দিয়েছে। এবার এমন হতেও পারে যে কাজ অনেকটা হয়েছে, 50%-এর বেশি হয়েছে, হয়তো কিছুটা হয়েছে যেটাকে ধর 52%, 53%, মানে যেই পার্সেন্টেজটা মানে অর্ধেকটা, সেটাকে আর্কিটেকচার বলছে এটাকে আমি এখন কম্পিটিশনের মধ্যে ফেলতে পারছি না, মানে আমি ফ্র্যাকশনে যাব না। যদিও মানে বলতে চাইছি যে হয়তো রং প্লাস্টার হয়ে গেছে, এই রং কয়েকটা দেয়ালে হয়েছে, কয়েকটা দেয়ালে হয়নি। এবার আর্কিটেকচার বলছে আমি তাহলে বলতে পারবো না রং পুরোটা কমপ্লিট হয়েছে, আবার আমি বলতে পারবো না হাফ রং কমপ্লিট হয়েছে, আমি বলবো প্লাস্টার অবধি পুরো কমপ্লিট হয়ে গেছে। তা কিছু কাজ তো হলো রঙের, রঙের টাকা গেছে, সেই টাকাটা যে খরচ করা হলো, কিন্তু আর্কিটেকচার বললো সেটা এখনো আমি বলতে পারবো না যে রং হয়ে গেছে, কারণ আমার এখানে বলা যাবে না যে 50% রং হয়েছে, 40% রং হয়েছে, আমার এরকম কিছু বলতে পারবো না, বলবো না রং কমপ্লিট না রং হয়নি। তো সেক্ষেত্রে ওটাকে বলে ওয়ার্ক আনসার্টিফাইড। যেই কাজটা হয়েছে কিন্তু সার্টিফিকেট দিল না কে, আর্কিটেকচার, পেন্ডিং কাজ কিন্তু কিছুটা হয়েছে, কিন্তু সেটা সার্টিফিকেট দিল না কেন, না কারণ সেটা একটা স্টেজ অবধি যেতে পারেনি, এটা হলো ওয়ার্ক আনসারেবল। আর ক্যাশ রিসিভ আর রিটেনশন মানি, এইবার দেখবি যে কোনো যদি বাড়ি ঘরও তৈরি করে একটা কন্ট্রাক্টরের সাথে নেওয়া হলো 10 লাখ টাকা, বা ধর কথা কথা আমার বাড়িতে তৈরি করে 30 লাখ টাকা কন্ট্রাক্ট, এবার একবারে 30 লাখ টাকা দিয়ে দেবো, তাহলে কন্ট্রাক্টর জীবনও কাজ করবে না। আবার কোনটা রিটেনশন মানি, আবার এমন হলে 1 টাকাও দিলাম না তাও কন্ট্রাক্টর কাজ করবে না, কারণ এত টাকাও কেন ইনভেস্ট করবে, ও বলে দিয়েছে যে আমি গাঁথনি করে দেবো নিচের, আমাকে 1 টাকা দিতে হবে, আমি ছাদ ঢালাই করে দেবো, আমাকে 1 টাকা দিতে হবে, মানে ইনস্টলমেন্ট, এটা জেনারেলি হয়। তাহলে করলে তো ও নেবে, তো 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 তুই আর কাজ পাবি না, তোর তো টাকা পেয়ে গেল, ওটা কেউ করবে নাকি, করবে না তো। ফিফটি কাজ হলে 50% টাকা দিয়ে দেবো, 100% কাজ হবে 100% টাকা। এরকম একটা কোম্পানি একটা প্রজেক্ট নিয়ে বসে রইলো, সারা বছর ধরে কাজ করছে, তো কাজ করার পরে সেল করতে পারলো না, তো প্রোডাক্ট কমপ্লিট হয়নি, তা ওরা কি বলবে এই বছর আমাদের কোনো টাকাই প্রফিট হয়নি, কোনো সেল হয়নি। কিন্তু একটা বড় পরিমাণ হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট আছে, হিউজ পরিমাণ টাকা কিন্তু যখন কমপ্লিশন হবে পাওয়া যাবে। তো ধর 2 বছর পরে কমপ্লিট হলো, তখন যে টাকাটা হবে অনেক টাকা, সেই টাকার উপর অনেক টাকা ট্যাক্স দিতে হবে। সরকারের কি আছে না, ওই রকম করলে হবে না, কাজ যতটা হবে সেইটা যদি কোনো নির্দিষ্ট নিরপেক্ষ ব্যক্তি বলে যে এতটা কাজ হয়েছে, সেটার জন্য সার্টিফিকেট প্রোভাইড করবে যে হ্যাঁ আলটিমেটলি আপনার 50% কাজ হয়ে গেছে, তো সেইটা 50% কাজ কন্ট্রাক্টর তো বলতেই পারে 100% কাজ কমপ্লিট, আর একটু বাকি। ও তো মিথ্যে কথা বলতেই পারে কাজ হয়েছে। কিন্তু যদি একটা নিরপেক্ষ ব্যক্তিকে নিয়ে আসা হয় ইন্সপেকশনের জন্য, যে এই যে আমার প্রজেক্ট আর এই যে আমাদের কাজ, দেখুন তো 1 বছর হলো কতদূর কাজ করেছে, তাও বললো হ্যাঁ 40% কাজ আপনার হয়ে গেছে, তাহলে সেটাকে বলবো সার্ভিয়ার সার্টিফিকেট বা ওয়ার্ক সার্টিফাইড। সার্ভিয়ার তো যে সার্টিফিকেট দেয় বা আর্কিটেকচার, আর সেটাকে হলো ওয়ার্ক সার্টিফাইড। ওয়ার্ক সার্টিফাইডটা ওই যতটা কাজ হয়েছে মানে কাজকে সার্টিফিকেট দিয়েছে। এবার এমন হতেও পারে যে কাজ অনেকটা হয়েছে, 50%-এর বেশি হয়েছে, হয়তো কিছুটা হয়েছে যেটাকে ধর 52%, 53%, মানে যেই পার্সেন্টেজটা মানে অর্ধেকটা, সেটাকে আর্কিটেকচার বলছে এটাকে আমি এখন কম্পিটিশনের মধ্যে ফেলতে পারছি না, মানে আমি ফ্র্যাকশনে যাব না। যদিও মানে বলতে চাইছি যে হয়তো রং প্লাস্টার হয়ে গেছে, এই রং কয়েকটা দেয়ালে হয়েছে, কয়েকটা দেয়ালে হয়নি। এবার আর্কিটেকচার বলছে আমি তাহলে বলতে পারবো না রং পুরোটা কমপ্লিট হয়েছে, আবার আমি বলতে পারবো না হাফ রং কমপ্লিট হয়েছে, আমি বলবো প্লাস্টার অবধি পুরো কমপ্লিট হয়ে গেছে। তা কিছু কাজ তো হলো রঙের, রঙের টাকা গেছে, সেই টাকাটা যে খরচ করা হলো, কিন্তু আর্কিটেকচার বললো সেটা এখনো আমি বলতে পারবো না যে রং হয়ে গেছে, কারণ আমার এখানে বলা যাবে না যে 50% রং হয়েছে, 40% রং হয়েছে, আমার এরকম কিছু বলতে পারবো না, বলবো না রং কমপ্লিট না রং হয়নি। তো সেক্ষেত্রে ওটাকে বলে ওয়ার্ক আনসার্টিফাইড। যেই কাজটা হয়েছে কিন্তু সার্টিফিকেট দিল না কে, আর্কিটেকচার, পেন্ডিং কাজ কিন্তু কিছুটা হয়েছে, কিন্তু সেটা সার্টিফিকেট দিল না কেন, না কারণ সেটা একটা স্টেজ অবধি যেতে পারেনি, এটা হলো ওয়ার্ক আনসারেবল। আর ক্যাশ রিসিভ আর রিটেনশন মানি, এইবার দেখবি যে কোনো যদি বাড়ি ঘরও তৈরি করে একটা কন্ট্রাক্টরের সাথে নেওয়া হলো 10 লাখ টাকা, বা ধর কথা কথা আমার বাড়িতে তৈরি করে 30 লাখ টাকা কন্ট্রাক্ট, এবার একবারে 30 লাখ টাকা দিয়ে দেবো, তাহলে কন্ট্রাক্টর জীবনও কাজ করবে না। আবার
কোনটা রিটেনশন মানি। আবার এমন হলে 1 টাকাও দিলাম না তাও কন্ট্রাক্টর কাজ করবে, কারণ এত টাকাও কেন ইনভেস্ট করবে। ও বলে দিয়েছে যে আমি গাঁথনি করে দেবো নিচের, আমাকে 1 টাকা দিতে হবে, আমি ছাদ ঢালাই করে দেবো, আমাকে 1 টাকা দিতে হবে, মানে ইনস্টলমেন্ট। এটা জেনারেলি হয়। তাহলে করলে তো ও নেবে, তো 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 তুই আর কাজ পাবি না, তোর তো টাকা পেয়ে গেল, ওটা কেউ করবে নাকি? করবে না তো। ফিফটি পার্সেন্ট কাজ হলে 50% টাকা দিয়ে দেবো, 100% কাজ হবে 100% টাকা, এরকম আসবে। কন্ট্রাক্ট কস্টিং এ নানান রকমের কমপ্লিট কন্ট্রাক্টের, অর্থাৎ 1 বছরেই কন্ট্রাক্ট শুরু হয়েছে, 1 বছরে কমপ্লিট হয়ে গেছে, তার একটা অ্যাকাউন্ট আলাদাভাবে হবে। আবার কিছু কন্ট্রাক্ট হবে আগের বছরে শুরু হয়েছে এবছরে শেষ হলো, আবার কিছু কন্ট্রাক্ট হয়েছে আগের বছরে শুরু হয়েছে এবছরেও কাজ চলছে পরের বছরে শেষ হবে। আমরা তো ফাইন্যান্সিয়াল ইয়ারে কন্ট্রাক্ট কস্টিং সাধারণত 1 বছরে করবো, মানে ওটা পিএল এর মতো। এই বছরে হুম, হ্যাঁ হ্যাঁ। একটা অঙ্কে অনেকগুলো কন্ট্রাক্ট থাকে না, কন্ট্রাক্ট অনেক রকমের হতে পারে, একটাই কন্ট্রাক্ট হবে, তবে কন্ট্রাক্ট অনেক রকমের হতে পারে। অয়ন বন্ধ কর, স্টপ কর। তারপরে আবার